রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে নবম পর্ব। রতন বললে, আর পৌড়ে পাড়ায় বলবে না? বনোয়ারি ঘাড় নেড়ে হতাশা প্রকাশ করে বললে, তবে আর মেজাজ খারাপ হলো কেনে? সকালে সেই ধরো প্রথম কাক কোকিল ডাকতে ঘুম ভেঙেছে। সমস্ত আধ ভাবনায় ঘুম হয় নাই। ভোর রাতে চোখ লেগেছিল খানি, তা তোমার সঙ্গে সঙ্গে স্বপন হয়ে গেল। দেখলাম যেন ঠিক কর্তা এসে দাঁড়িয়েছেন মাথার ছিয়রে। বুবু করে ঘুম ভেঙে গেল। উঠলাম, উঠেই গেলাম পরমের বাড়ি। তা পরম সেই ভোরেই বেরিয়েছে। তা বলে এলাম কালো বউকে, বলি বলো পরম এলে? রতন প্রহ্লাদ দুজনেই একটু হাসলে বনোয়ারির মুখের দিকে চেয়ে। মজলিসের সকলে, স্ত্রী পুরুষ সকলে হাসলে, অবশ্য গোপন করে হাসলে। বনোয়ারি অনুভব করতে পারলে গুপ্ত হাসির ধারার স্বরস্পর্শটুকু। সে কথাটাকে ঘুরিয়ে দেবার জন্যেই বললে, সে গিয়েছে তোমার চন্দনপুরে বাবুদের বাড়ি। বাবুরা নাকি গোটা সাহেবডাঙ্গা কিনেছে। ডাঙা ভেঙে জমি করবে, খানিক আধেক জমি বিলিও করবে শুনলাম। সঙ্গে সঙ্গে সবার মন ঘুরে গেল। বনোয়ারি ও কালো বউয়ের কথা থেকে লুব্ধ হয়ে ছুটে চলল জমির দিকে। এটা একটা খবর বটে, নীলকুঠি সাহেবদের সেই ডাঙাটা, যেখানে বন্যা থেকে বাঁচবার জন্য তারা ঘরদোর করেছিল, কুঠি করেছিল, সেই ডাঙাটা ভেঙে জমি হবে, বিলিও করবে কিছু জমি, এবং তাদেরই একজন সে জমি বিলি নেবার জন্য ভোরবেলায় গিয়ে ধর্ণা দিয়ে বসে আছে। মুহূর্তে সকলেই চঞ্চল হয়ে উঠল, জমি জমি। বনোয়ারি বললে, আমি একটা কথা ভাবছিলাম, শুনছো অতন ভাই, পেল্লাদ খুঁড়ো? রতন প্রহ্লাদ উৎসুক হয়ে বনোয়ারির মুখের দিকে চেয়ে বসে বসেই খানিকটা কাছে এগিয়ে এলো। কি বলো দিনি? একটা কথা কিন্তু সকলেই বুঝতে পেরেছে, এক চাপ ছোলা কলাই যখন ভিজে ফুলে ওঠে, তখন যেমন সবগুলি ছোলা থেকেই অঙ্কুর বার হয়ে মাটি ফাটিয়ে উপরের দিকে একসঙ্গে ওঠে, তেমনিভাবে এই খবরের অন্তর্নিহিত আশা সরসতায় সকল কাহারের অন্তর থেকে একই আকাঙ্ক্ষার অঙ্কুর একসঙ্গে বেরিয়ে আসতে চাইছে। কাছাকাছি বসে পরস্পরের মুখের দিকে চেয়ে পরস্পরকে ছুঁয়ে বেশ স্পষ্ট বুঝতে পারছে। কিন্তু তবু কথাটা বনোয়ারির কাছ থেকে আসাই ভালো। বনোয়ারিও কথাটা বলাই ভালো। কথাটা একদিন প্রকাশ পাবেই, এবং নিজে জমি নিয়ে সে যদি কথাটা কাহারদের কাছে গোপন করে রাখে, তবে সেটা তার অধর্ম হবে এবং মাতব্বরেরও যোগ্য হবে না। সে বললে, আমাদেরও সব চলকেনি চন্দনপুর। জাঙলে সাহেবডাঙ্গার জমি তো তোমার ধরগাজে কম নয়। সেরেস্তার 300 বিঘের ডাক, আমরা সবাই মিলে 2 বিঘে করে। বনোয়ারি সকলের মুখের দিকেই তাকালে। সবাই উদ্গ্রীব হয়ে উঠেছে, চোখগুলি জল জল করছে, কয়লার মধ্যে পড়া আগুনের ফিনকির মতো। কি বলো? সুচাঁদ ব্যাপারটা ঠিক বুঝতে পারে নাই। সেই দুপুরে দাঁড়িয়ে সবিস্ময় লক্ষ্য করলে করালির আচরণে সকল বিরক্তি এবং রাগ মুছে গিয়ে সকলের মুখে হঠাৎ যেন একটা প্রসন্ন দীপ্তি ফুটে উঠল। কোন সে বিস্ময়কর সংবাদ, যার মধ্যে সার্বজনীন প্রসন্নতার কারণ লুকোনো আছে? তার উপর বনোয়ারির কথা বলবার ভাবের মধ্যে বেশ একটি সলা পরামর্শ করার ভঙ্গিও সে দেখতে পেল। এগিয়ে এসে সে বললে, কি কি রে বনোয়ারি, কি বলছিস তোরা? প্রহ্লাদ হেসে বললে, লাও ঠেলা, এখন ঢাকঢোল বাজিয়ে পাড়া গোল করে বলো। সুচাঁদ তার মুখের দিকে চেয়ে বললে, মস্করা করছিস আমার সঙ্গে প্রহ্লাদ, মুখ পোড়া ছুঁচো?
শুনতে না পেলেও বক্তার মুখের দিকে তাকিয়ে মুখ নাড়া এবং মুখভঙ্গি দেখে সুচাঁদ নির্ভুল ধরতে পারে যে তাকেই তারা ঠাট্টা করছে। এবার নিশ্চয়ই চিৎকার করে কেলেঙ্কারি করবে বুড়ি। একমাত্র উপায় ব্যাপারটা বলা, বললে বুড়ি মশকরার জ্বালাটা ভুলতে পারে। সুতরাং কথাটা তাকে বলতে হয়। তাই বললে বনোয়ারি কাছে বসিয়ে চিৎকার করে হাত নেড়ে বুঝিয়ে বলল সব। সুচাঁদ বললে, হ্যাঁ, তা ভালো যুক্তি বটেন। ওই নদীর উপারে বুঝলে কিনা? বনোয়ারি উঠে পড়ল। সুচাঁদ পিসির বুঝলে কিনা বুঝতে গেলে এবেলা কাবার হয়ে যাবে। এমনিতেই করালি শয়তানের পাল্লায় পড়ে দেরি হয়ে গিয়েছে। ভেবে চিনতে হঠাৎ সে উঠে পড়ল। তারপর চিৎকার করে সুচাঁদকে বললে, তুমি তাহলে পুজোর পয়সা চাল আদায় করো পিসি, বুঝলে? পুজোর? কর্তার পুজোর? হ্যাঁ গো, না হলে করলেন নেই। আই, না হলে করলেন নেই সে কথা বুঝবে কে? তা শোন, আর একটি কথা বলি। কি? জমি যদি লিবি তবে পুজোতে আর একটি পাঁঠা জুড়ে দে। কর্তার আজ্ঞে নিয়ে করবি, আখড়া পৃথিবীর সঙ্গে চোটাবি। কত কিনা জানা চেনা না শোনা রূপোর দরব আছে, বুঝলি কিনা? না কি বলিস? কথাটা মনে নিলে সকলে বনোয়ারির দিকে চাইলে। সুচাঁদও চেয়ে রয়েছে তার মুখের দিকে। বনোয়ারিও ঘাড় নেড়ে বললে, হ্যাঁ হ্যাঁ, এই একটা কথার মতো কথা। হ্যাঁ, ভালো বলেছ পিসি। কি বলছিস? চিৎকার করে বনোয়ারি বললে, তাই হবেন গো। সুচাঁদ খুশি হয়ে বললে, আচ্ছা, এই দেখ, সেই তোর বাপের আমলের কথা। বনোয়ারি চিৎকার করে বাধা দিয়ে বললে, 7টার ট্রেন পুল পেরিয়ে গেল, উবেলা শুনব। রেলের লাইনটা চলে গিয়েছে গাঁয়ের পূব দিক দিয়ে। চন্দনপুর স্টেশন ছাড়িয়ে লাইনটা কোপাই নদীর ওপর ব্রিজ বেঁধে পার হয়ে চলে গিয়েছে। হাঁসুলি বাঁকে বাঁশবাদী নীলের বাঁধ পুকুরের পাড় থেকে বেশ ভালো দেখা যায় ব্রিজটা। ওই ব্রিজে যে গাড়িগুলো বের হয় তাই ধরে চলে কাহারপাড়ার জীবনের ঘড়ি। কলের 6টায় একটা গাড়ি, তারপর 7টায় গাড়ির সিগন্যাল পড়লেই পুরুষেরা কাজে বের হয়। আজ তাদের দেরি হয়ে গিয়েছে। তারপর যেই ওই সিগন্যাল দেখে 7টার গাড়ি আসে অমনি মেয়েরা বের হয়, খাটতে যায়, ঘুঁটে বেচতে যায়, দুধ বেচতে যায়। সুচাঁদ ট্রেনের দিকে চেয়ে রইল। পুলে গাড়ি চাপলে যে শব্দ ওঠে সে শব্দ তাকে কান পেতে মনোযোগ সহকারে শুনতে হয়। গুরুগম্ভীর ঝমঝম শব্দের যে ক্ষীণ ধ্বনি তার কানে প্রতিধ্বনি তোলে সেটুকু ভারী মিষ্টি বলে মনে হয় সুচাঁদের। বলে, আতে যখন গাড়ি পুল পেরোয় ঘরে চোখ বুজে শুয়ে আমার মনে হয় কীর্তনের দলের খোল বাজছে। পুরুষেরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। বনোয়ারি বলে দিল সকলকে, পরশু আসতে পারবো না, আগাম আজ থেকে বলে খোঁজানো। হ্যাঁ, নইলে আবার মনিবরা বলবে আগে বলিস নাই কেনে, আমার চলবে কি করে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 10ম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।